খালি গলা, দুটো চকচকে ক্রিস্টাল পাথরে দুল পড়ে আছে শুধু কানে। চুলে করা হয়েছে সাইড সোয়েপ্ট কালারের মানানসই হেয়ারস্টাইল। পরনে তার কালো রাঙা শাটিনের অফ শোল্ডার ইভিনিং গাউন। পুরোটা জমিন জুড়ে আছে ব্ল্যাক সিকোয়েন্সের অসাধারণ কারুকাজ। কাপড়ের নমনীয়তা ভীষণ এক লহমায় গায়ে মিশে যেতে চাইছে যেন। রমণীর নির্মেদ কোমরের বাঁক ছাড়িয়ে আশপাশ তার নেমে এসেছে পায়ের পাতায়, ঠিক তার অন্য পাশে হাঁটু ছড়িয়ে অনেকটা উপর পর্যন্ত থাই হাই স্লিট, যার দরুন পুরোপুরি অনাবৃত হয়ে আছে উরু থেকে শুরু করে পায়ের অংশ। রাজহংসীর ন্যায় গমরঙা ফর্সা ত্বক, মোম নরম কমলা পা জোড়া, আলো পিছলানো দড়ি সঙ্গে যুক্ত হয়েছে 4 ইঞ্চি ব্ল্যাক স্টিলের জব। যদিও এই জুতো পরে আদৌ কি হাঁটতে পারবে কিনা সন্ধিয়া নিশানে নিষ্প্রভ দৃষ্টি আয়নার প্রতিবিম্বে সঙ্গে নিজ সত্তাকে মেলাচ্ছে ঈশানী। এটা কি আসলে ও, যাকে সারা জীবন ঘরগুলো নির্জীব, কোচ, অপয়া ইত্যাদি উপাধি দেওয়া হতো? কই চেনা তো যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত সুন্দরী একটা আত্মবিশ্বাসী মেয়ে, সেজে গুজে একেবারে অপসরী হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে। কতটা সুনিপুণ তার সর্বাঙ্গ, কতটা আকর্ষণীয় তার নারীদের প্রতিটি ভাঁজ। যে কেউ দেখলে ব্যাকুল চেতে তাকিয়ে থাকতে বাধ্য। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিজের আপাতমস্তক পরখ করতে থাকে ঈশানী। তন্মধ্যে দৃষ্টি স্থাপিত হয় ওর পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটির উপর। লম্বা চড়া পেশিফুল যান্ত্রিক শরীরটাকে দাঁড়িয়ে আছে স্থির। শূন্য ধূসর বাদামি নেত্রদয় তার ঈশানীতে নিবদ্ধ। দৃষ্টির প্রখরতা যেন আয়না বেদি সোজা গিয়ে বিদ্ধ হয় রমণীর নাজুক অন্তর। মোহবিষ্ট নয়ন দুটি জাগ্রত করে বোধা অনুভূতির। হৃদয় তোলপাড় করা অস্থিরতায় মুখ কাচুমাচু হয়ে যায় নির্জার। আয়না ভেদ করে সে থাকায় মরিচিকার প্রাণে। ব্ল্যাক সিল্ক শার্টের সঙ্গে হুগো বসের স্টাইলিশ স্যুটে অবনীয় সুন্দর লাগছে, সুদর্শন লাগছে তাকে। ব্যাক ব্রাশকৃত আঞ্জার কাজ পলিশ চুলগুলো থেকে একগুচ্ছ এসে নির্লিপ্তে জড়ো হয়েছে চড়া কপাল জুড়ে। এক পাশে তার পিয়ার্স করা আইব্রো বারবেল, অধর তলার কুচকুচে কালো তিলকটাও আজ জলজল করছে আপন সত্তায়। যেন নির্দয় মানুষটার সৌন্দর্যে অতটা মুগ্ধতা ছড়ানোর জন্যই তার এহেন সুনির্দিষ্ট অবস্থান। লাজে আড়ষ্ট রমণী, অথচ তার নির্লজ্জ চোখ দুটো ঘুরে ফিরে সেই ছোট্ট দিলটার উপর। যেন অদৃশ্য এক চৌম্বিকতার আকর্ষণ তাতে। লুকিয়ে দেখার কিছু নেই, আমি এখানেই। সুপরিচিত রাজবাড়ি কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। তৎক্ষণাৎ ধরা পড়ে যাওয়ার মতন চোখ খেঁচে বন্ধ করে নিল ঈশানী। কয়েক দফা শুষ্ক চোখ গিলে ধীরে ধীরে গুলো পেছনে। এরিস ওর থেকে বেশ লম্বা, তাই মাথাটা খানিক উঁচিয়ে শুধল। কেমন লাগছে আমাকে? নির্বিকার এরিস ইউভান প্রশ্ন করতে জানে না মাফিয়া বসটা। তার দু চোখে তৃষ্ণার জোয়ার, কক্ষ জুড়ে নৈশব্দ বিরাজমান। কেবল ভারী নিঃশ্বাসটুকু, মৃদু আওয়াজটুকু জানান দিচ্ছে কিছু নিষিদ্ধ অনুভূতির। নীরবতা ভেঙে ঈশানী ফের কিছু বলতেই যাবে, তার আগে আচানক ওর উষ্ঠদের উপর হামলেই পড়ে একজোড়া শুষ্ক পুরুষালী উষ্ঠপুচ্ছের অতর্কিত আক্রমণ। গতিহার হৃদস্পন্দন নিয়ন্ত্রণহীন, বন্য বেসামাল গভীর স্পর্শে অচিরে শ্বাস রোধ হয়ে আসে নির্জার। স্পর্শের গভীরতা প্রগাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে। কোমল ছোচে নমনীয়তা ছড়িয়ে মুখ গহ্বর জুড়ে ঘটে পুরুষালী অজরে উন্মাদিত বিচরণ। যেন স্নিগ্ধ সাকুরার মাঝে মরিচিকা খুঁজে ফেরে তার আপন অস্তিত্বকে। ঘটনার আকস্মিকতা পুরো স্তম্ভিত ঈশানী। বরফখণ্ডের ন্যায় জমে আছে তার নাজুক অন্তর, যার দরুন লোপ পেয়েছে বাক শক্তি। উন্মাদা কিস মি ব্যাক লাভ। মত্ত পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে অবধি ধ্বনি হতে ধরফড়ি উঠে ঈশানী অস্থির হাতে ঠেলে ঠেলে নিজের থেকে সরা লোকটাকে ভীষণ বিরক্ত হয়ে বলে হচ্ছে, এটা কি করলে? তিনজন মেকআপ আর্টিস্ট মিলে সেই সকাল থেকে এত কষ্ট করে সাজালো আমাকে, আর তুমি 2 মিনিটে সব নষ্ট করে দিলে। ঠোঁটের চারিপাশে অবিনাশ লিপস্টিকের প্রলেপ। এরিসের ছোচেও লেপটে আছে খানিক। সে বৃদ্ধাঙ্গুলি ডগা দিয়ে মুছতে মুছতে বলল, তোমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ আমি নষ্ট করব তাই। কি? বিহলিত নয়ন জোড়া কুচকে গেল নির্জার। ফের একই উদ্যমে ধ্বনিত হল,
তোমার সাজগোজের উদ্দেশ্য একটাই, আমার হাতে সেগুলো নষ্ট হওয়া। এর বাইরে কোনো তৃতীয় উদ্দেশ্যে সাজা প্রযোজ্য নয় তোমার। এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। আমি যে ভদ্রলোক, কে বললো তোমায়? জানোয়ার। বিরক্তি শব্দটা উচ্চারণ করে হাঁপ ছালো ঈশানী, মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে বলে, মেকআপ আর্টিস্টগুলো কত কষ্ট করেছে সকাল থেকে। ওদের কাজই এটা, কষ্ট করে আমার জন্য তোমাকে রেডি করানো। শেষ বাক্যটুকু উগড়ে দিয়ে এক লহমা মেয়েটাকে কোলে তুলে নিল এরিস। সময়ের মতো আজ কার কাঁধে তুলে টানা হেঁচড়া করেনি সে। দয়া দেখিয়ে সন্তর্পণে আগলে নিয়েছে বুক পাচারে। অতঃপর কোনো রূপ বাক্য খরচ না করে শান্ত ধীরে স্থির কদমে ঈশানী সমেত বেরিয়ে গেল কক্ষ থেকে। ক্রুজ শিপে এলিভেটরের ব্যবস্থা রয়েছে, তবুও সিঁড়ি ভেঙে ঈশানীকে নিয়ে টপ ডেকে এসেছে এরিস। খোলা আকাশে অস্তিত্ব অনুভূত হতেই মেয়েটাকে কোল থেকে নামায় মাফিয়া বস। নিচে নামতে বিস্ময় ফেটে পড়ে ঈশানী। বিহ্বলতা আপনা আপনি ফাঁক হয়ে যায় তার অধযুগল। দুহাত গিয়ে পৌঁছে মুখের উপর। বিস্ফোরিত নয়ন মেলে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে অবলোকন করতে থাকে সে চারিদিক। পুরো জায়গাটাকে সানজেক নয়, বরং মনে হচ্ছে কোনো চেরি ব্লসমের স্নিগ্ধ বাগান। ল্যাভেন্ডার রঙের ফুল ভর্তি গাছ আর পাপড়ি দিয়ে ভর্তি জায়গাটা পায়ের নিচে মকমলের মতো বিছিয়ে রয়েছে অজস্র চেরি ফল। এ যেন মহাবিশ্বের ঊর্ধ্বে কোনো রঙিন ফুলের দুনিয়া। মৃদু বাতাসে আত্মা প্রসিদ্ধ হয়। ক্লান্ত দু চোখ জুড়িয়ে আসে ঈশানের অতৃপ্ত দৃষ্টে। চারিপাশে চোখ ঘোরাতে ঘোরাতেই অবিশ্বাস্য স্বরে বলে ওঠে মেয়েটা, এটা কিভাবে সম্ভব? চেরি। কিঞ্চিত ঠোঁট পাকায় মাফিয়া বস স্বাগতিকে ভিড় ফিরায়। মানি ইজ পাওয়ার বেব। বিস্ময় কাটিয়ে উঠতে সময় লাগে মেয়েটার। নিজেকে খানিকটা ধাতস্থ করে কিছু বলতে গিয়ে টের পায় খুশিতে গলা ধরে এসেছে ওর। তরল শূন্য কণ্ঠ তালো। ফলস্বরূপ কয়েক দফা শুষ্ক চোখ গিলে নিজেকে স্থির করে রমণী। অতঃপর দৃষ্টিপাত করে মাফিয়া বসের পানি। অনুভূতি ছিটে ফোটাও নেই তার দু চোখে, অথচ ওই ধূসে বাদামি গহ্বরের মাঝে হাজারো অব্যক্ত অনুভূতির ঠিকানা খুঁজে ফেরে ঈশানী। আবেগের তুফানে ভঙ্গুর হয়ে এসেছে গলাশাল জন্মলে তার আখিদয়। দৃষ্টি অবিচল রেখে নাক টেনে শুধোয়, এই ব্লসমের কথা তুমি কি করে জানলে? আমি সব জানি। কিন্তু বাংলাদেশে, তাও আবার ক্রুজ শিপের উপর, এটা তো অসম্ভব এরিস। প্যান্টের পকেটে দুহাত আবদ্ধ করে দুজনার মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনলো এরিস। চারিদিকে চোখ বুলে জিজ্ঞেস করল, তোমার পছন্দ হয়েছে? খুব। আজ রাতটা তোমার, তাই সব কিছু তোমার পছন্দ মতোই হবে। যাই চাও তাই পাবে। এনিথিং ইউ ওয়ান্ট। আরেক দফা বিস্মিত হলো ঈশানী। অগতা ধ্বনিত হয় বিহলিত কণ্ঠস্বর। আজ রাত আমরা কেন? কোনরূপ প্রতি উত্তর করে না মাফিয়া বস। উঠো জানালো চেরি ব্লসমের রহস্য। পেটালগুলো প্রিজার্ভ করে আনানো হয়েছে জাপান থেকে, আর বাদ বাকি যা দেখছো ওগুলো আর্টিফিশিয়াল। ঈশানী আর কথা বাড়লো, চুপচাপ এগিয়ে গিয়ে বসলো পুল ডেকের ওপর। ফেরি লাইটের মৃদু রোশনাইয়ের সাথে রাতের আধার মিশে তির্যক আলো ছায়া খেলা করছে পুলের স্বচ্ছ নীল জলের উপর। আপাতত মনোযোগ তার সেদিকে স্থির। আকাশটা মোহচ্ছন্ন, চারিদিকে গুমট। শেষ রাতে কালবৈশাখী হলেও হতে পারে। কয়েক মুহূর্ত বাদে নিচের সংস্পর্শে এরিসের উপস্থিতি টের পায় ঈশানী। ওর পাশ ঘেঁষে বসেছে একদম। গাড় ঘুরিয়ে পাশে তাকাতে প্রশ্ন ছুড়ে এরিস, আজ থেকে বছর খানেক আগে তুমি যখন চিটাগাঙে থাকতে, সে সময় কোনো এক বৃষ্টির রাতে অজ্ঞাত এক ফোন কলে ঘুম ভেঙে গিয়েছিল তোমার। মূর্তি হচকিত হয়ে উঠছে ঈশানী। তৎক্ষণাৎ ছড়ে কৌতূহলী প্রশ্ন, মানু, তুমি কি করে জানলে? কারণ ফোনের অপর প্রান্তের মানুষটা আমিই ছিলাম। মাফিয়া বসের নিরেট কণ্ঠস্বর। নিঃশব্দে শ্বাস ফেলে ঈশানী জিজ্ঞেস করে, কেন কল করেছিলে? তোমাকে ম্যানিপুলেট করার জন্য। আমি ভেবেছিলাম কিছুটা এফোর্ট দিলেই তুমি আমার ফাঁদে পা দেবে, কিন্তু যখন কল করলাম তখন বুঝতে পারলাম তুমি অলরেডি আমার জন্য দিওয়ানা হয়ে আছো। আর তুমি সেই সুযোগটাই কাজে লাগালে, তাই তো? নিমিষে অসহনীয় নৈশব্দে ছেয়ে গেল চারিপাশ। এরিস ভাবতে চায় না ওই দিনগুলোর কথা, জাগ্রত করতে চায় না সেসব স্মৃতিগুলোকে। পেন্ট হাউসের বিভৎস অতীত যা ওরা দুজনেই পেছনে ফেলে এসেছে, যখন কিনা ও নিজের সাকুরাকে জানার মতো আঘাত করেছে, মানসিক শারীরিক এমনকি। এখন সেসব ভাবলে প্রতি মুহূর্তে অনুশোচনার অনলে দগ্ধ হয়ে ওঠে পাষাণ হৃদয়। ভবঘুরে ঈশানী ফের শুদ্ধ হয়।
আচ্ছা, সেই রাতে আমি কি বলেছিলাম তোমায়? বিস্ফৃত আকাশে পানির চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে এরিস। আকাশটা ঘুটঘুটি কালো, ঠিক ওর জীবনের মতোই প্রত্যুত্তরই করে। বলেছিলে ভুলতে পারছো না কিছুতেই, তুমি আমাকে আবার দেখতে চাও। আর তুমি কি উত্তর দিয়েছিলে? আই এম নট দ্য প্রিন্স অফ ইয়োর ফেরি টেল, আই এম দ্য মনস্টার অফ ইয়োর নাইটমেয়ার। এটাই। অভিমানে বুক ভার হয়ে আসে ঈশানে। চোখের কোটর ছাপিয়ে নিপতিত হয় এক ফোঁটা তপ্ত নোনা জল। হৃদয় জুড়ে উঠলে উঠছে পুরনো ব্যথার, বেরিয়ে আসে ক্রন্দিত কণ্ঠস্বর। তুমি আমাকে একটা প্রস্টিটিউট বানাতে চেয়েছিলে অ্যারিস। সেদিন যদি সত্যি সত্যি ওই বিশ্রী হাতগুলো আমাকে ছুঁয়ে ফেলতো। থামো। বাক্য সম্পূর্ণ হওয়ার আগে ওকে জোরপূর্বক থামিয়ে দিল এরিস। প্লিজ। মাফিয়া বসের কণ্ঠে আকুতি, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে তার। রাতে দাঁত পিষে বলল, তোমার কথাগুলো বিষাক্ত তীরের মতো বিচ্ছ করছে আমার হৃদয়টাকে। ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে টের পাচ্ছ না? আমি তোমাকে ঘৃণা করতে পারিনি এরিস ইউভান। এত কিছুর পরেও মনটা বেইমানি করেছে আমার সঙ্গে। সে তোমাকে চায় একটা অনুভূতিহীন নির্দয় লোকের জন্য। সে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন আজ। ঈশানীর কথা শেষ হতে আকস্মাৎ আকাশে ভেসে উঠে বিস্ময়কর ড্রোনের কারুকাজ। অতর্কেতে চোখ ঘোরায় রমণী দেখতে পায় একে একে জড়ো হতে থাকা অসংখ্য ড্রোনের সমাগম। অজ্ঞাত রমণীর সবটুকু মনোযোগ এক নিমিষে কেড়ে নেয় সেগুলো, যার দরুন দুজনের মাঝে বিরাজমান অদৃশ্য বিষণ্ণতাটুকু হুচ করে ধামাচাপা পড়ে যায় বিস্ময়ের অন্তরালে। অস্থির চিত্তে এরিসের শৈঠব পুরুষের বাহুখানি আঁকড়ে ধরে ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে সুধা এটা কি হচ্ছে এরিস? উত্তর প্রয়োজন হলো না এরিসের। তার আগেই অমানিসার আকাশ জুড়ে ভেসে উঠল জলজলে কিছু ইংরেজি অক্ষর, হ্যাপি বার্থডে সাকুরা। ঠিক তার নিচে ঈশানীর আপাতমস্তক প্রতিবিম্ব, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চুড়িদার পরিহিত নিত্যরত ঈশানীকে। এটা তো আমি এরিস, এটা আমি। অকিপুট বুঝে সায় জানালো এরিস। এটা তুমি? কিন্তু তুমি কি করে জানলে আজ আমার? কথা বলতে বলতে গ্রীপা ঘোরাতে থমকে গেল ঈশানী। ওর চোখের সামনে একটা বড় সড়ো চাবির রিং বাড়ি রেখেছে এরিস। সবকিছু স্বপ্নের মতো লাগছে। হারিয়ে ফেলার অদম্য ভয় আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। ঈশানী আর অবাক হতে চায় না, একটু না। তাই মুখ সাবুলে রেখে কিঞ্চিত ভীতি সন্ত্রস্ত হয়ে শুধলা। এটা কি এরিস? তোমার স্বপ্ন কর্নিয়া ক্যাফে। মাত্র ছাড়ালো অবিশ্বাসের, কিন্তু এবার খুশি হতে চেয়েও পালন মেজা বেসামাল হয়ে ভেঙে পড়লো অসহনীয় কান্নায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা, দু চোখে তার আবেগের প্লাবন। কি করা উচিত, কি বলা উচিত, সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাস্তবতার বিষাদে ছড়িয়ে এই কোন দুনিয়ায় পা রাখলো ঈশানী। সবকিছু কেমন অকল্পনীয়। এত আদর, এত সুখ সইবে তো ওর কপালে। ওদিকে ঈশানীর এহেন ব্যথাতুর কান্না দেখে মূর্তি রক্ত চড়ে গেল এরিসের। দু চোখে জড়ো হলো অতর্কিত অগ্নিস্ফুলিঙ্গ। চোখ শক্ত হয়ে এলো অনিয়ন্ত্রিত ক্ষুদ্রতা। আচানক মেয়েটাকে হ্যাচকা টানে ফেলে দিল ডিকির উপর। পরপরই শরীরের সমস্ত ভর ওর উপর ছেড়ে দিয়ে বলিষ্ঠ হাতে আবদ্ধ করলো সরু কবজি দুটো। দাঁতের তহত পেশে ছিল ধারালো কণ্ঠস্বর। কাঁদছিস কেন তুই? বল, কাঁদছিস কেন? এত কিছু করেছি আমি তোর কান্না দেখার জন্য? ওয়াই আর ইউ ক্রাইং লাইক দিস? অন্তরে তাড়নায় মেয়েটাকে সমানে ঝাঁকিয়ে যাচ্ছে ক্রন্দনরত ঈশানী। মুখ খুলে এবার রিশকে থামানোর প্রয়াসে বলল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আমার ভয় করছে অরণ্য, খুব ভয় করছে। আজকের রাত, এই অকল্পনীয় মুহূর্তগুলো সবকিছু যদি মিথ্যে হয়ে যায়, তুমি যদি আবারও আমাকে ঠকাও, সবটাই যদি তোমার নতুন কোনো নৃশংসতার কৌশল হয়, তাহলে আমি মরে যাব অরণ্য, বিশ্বাস করো। সত্যিই মরে যাব। বাস্তবতার এমন এক টানাপড়েনের মাঝে দাঁড়িয়ে রয়েছি। আমার আর ফিরে যাবার কোনো পথ খোলা নেই। উত্তর মাফিয়া বস। ঈশানী এত গভীর আকুতি শুনেও কোনরূপ পরিবর্তন লক্ষণীয় হলো না তার নির্জীব অভিব্যক্তি জুড়ে। মেয়েটা ফোপাচ্ছে অহর্নিশ। ওর হাঁপুরের মতন বুকের ক্রমাগত ওঠানামা। নাজেহাল এরিস। তার ইস্পাত কঠিন বক্ষ মাঝে পিছিয়ে রয়েছে রমণীর পেলব নারী দেহখানি। সেই নির্লিপ্ত বুকে পকেটে হাত হাসে বের করলো কিছু একটা। অতঃপর কোনরূপ পূর্বাভাস ব্যতীত ঢুকিয়ে দিল ঈশানীর
অনামিকা আঙুলের ভাঁজায় কান্নাকাটিতে ভাটি পড়লো। এবার ঈশানী হাত উঁচিয়ে এদিক ওদিক ঘোরাতে লাগলো আঙুলটাকে। স্বাভাবিক আংটির তুলনায় বেশ বড়সড় একটা ক্রিস্টাল, যেন অদ্ভুত কোনো রহস্য ধারণ করে আছে পাথর চেয়ে। হুট করে মনে হচ্ছে এর চাকচিক্য চোখ ঝলসে যাওয়া উপক্রম। এবার হুট করেই কেমন ম্লান হয়ে আসছে দুটি, যেন ঝলমলে রোদের মাঝে এক ফালি বিষাদের মেঘ। রমণী ভাবনার মাঝে আরেক দফা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলো এরিস। একটা শর্ট নাইফ নিয়ে আকস্মাত আড়াআড়ি টান মারলো নিজের হাতের তালু বরাবর। মুহূর্তে ফিনকি দিয়ে উপচে উঠল রক্তস্রোত। ঈশানীর চোখ মুখ এমনকি বুকের উপরও ছিটকে পড়ল রক্ত রঞ্জিত তরল। শঙ্কায় ধরফড়ে উঠল মির্জা, ব্যস্ত হাতে ওর তালুটা চেপে ধরে ছিঁচিয়ে উঠল ক্ষুদ্রতায়। আশ্চর্য, মাথা ঠিক আছে আপনার? এটা কি করলেন? ওয়েট আ সেকেন্ড। কথাটা বলে ঈশানীর অনামিকা আঙুলের উপর নিজের রক্তাক্ত হাতটা তুলে ধরল এরিস। এক হাত থেকে অন্য হাতে রক্ত গড়ালো ছুঁয়েছে। মূর্তি রক্তের সংস্পর্শে ম্যাজিকের মতো বদলে গেল পাথরের রং, ধারণ করলো চকচকে রক্তিম বর্ণ। ঘটনার প্রেক্ষিতে চোখ কপালে উঠে গেল ঈশানীর। অবিশ্বাস্য সুরে আওড়ালো, কি ছিল এটা? ব্লাড ডায়মন্ড। এবার নিশ্চয়ই বিশ্বাস হলো আমায়? বাকরুদ্ধ ঈশানী বিস্মিত নয়নে নিজের আঙুলটাকে পরখ করতে করতে অতি কসরত করে বলল, এটাকে পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে এরিস, তাহলে আমাকে কেন দিচ্ছ? এটা মূল্যবান, তবে তোমার চেয়ে বেশি নয়। রমণীর শরীরে আরো খানিক ভর ছেড়ে দৃষ্টির মিলন ঘটালো মাফিয়া বস। ঈশানী বলল, তাই বলে আমার হাতে? পাইথন লিডার রিস্কার একমাত্র দুর্বলতা তুমি। তাহলে নিজেকে তুচ্ছ ভাবছো কোন সাহসে? অথচ তুমি কখনো ভালোবাসি বলোইনি। সবার মুখে সবকিছু শোভা পায় না, এটা সিন হয়। চোখ দুটো ছোট ছোট করে ফেলো। ঈশানী বলল, তুমি কলঙ্কে ভয় পাচ্ছ? এরিস কখনো ভয় পায় না প্রেম আমার। আমি শুধু তোমার পবিত্র সত্তাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। তুমিই আমার সবচেয়ে বড় কলঙ্ক এরিস। সেটুকু দূর করতে গেলে নিঃশেষ হতে হবে আমায়। এক মুহূর্তে থমকালো ঈশানী। ধূসর বাদামি চোখ দুটোতে এক আকাশ তৃষ্ণা। রমণীর নীলাপ মণিযুগল তাতে হারিয়ে যেতে বাধ্য। নিজেকে সামলালো মেয়েটা, কণ্ঠে অভিমান ঠেলে বলল, তার মানে ভালোবাসো না? আমি অবসেসড। তোমার কাছে অবসেশনের ব্যাখ্যা কি এরিস ইউভান? শুধু তুমি। এতক্ষণে হার মেনে নিল ঈশানী। দৃষ্টিতে তার সুবল মায়া। রক্তাক্ত হাত দুটো বাড়ি আলতো স্পর্শে আবদ্ধ করলো মাফিয়া বসের খড়খড়ি পৌরশালী কপ্পল দুটো। শান্ত নিবিড় অথচ মোহনীয় কণ্ঠে জানতে চাইল, আর যদি কখনো মরে যাই? এক সেকেন্ড দেরি করলো না মাফিয়া বস। তৎক্ষণাৎ ধ্বনিত হলো তার হাসকি কণ্ঠস্বর। নো অফেন্স, আমিও মরে যাব। রাগী পূজা কি বলে এইসব? ঈশানী হাসল নীরবে, ঠোঁট চিপে শুধল। হেয়ালি করছো? মেয়েটার নীল চোখের মাঝে আপন অস্তিত্বের সন্ধানে মাফিয়া এরিস ইভান অথচ কাতর দৃঢ় স্বরে প্রত্যুত্তর করল, এরিস হেয়ালি করে না প্রেম আমার। কাতর অথচ দৃঢ় স্বরে প্রত্যুত্তর করল। অতঃপর নৈশব্দে কেটে গেল অনেকগুলো প্রহর। আধারের কলুষে ঢাকা ভবিতব্যের গোলক ধাঁধাকে প্রশ্রয় না দিয়ে দুনিয়ার সমগ্র নিয়ম নীতি ভেঙে শুধুমাত্র অন্তরের প্রবণতায় দুপ্রান্তের দুটো আত্মা মিলেমিশে একাকার হলো একই মোহনায়। কেবল সময়ের গতি ধারায় হৃদয়ের অতল ছাড়িয়ে বজ্রগহীনে উগিয়ে দিয়েছিল সূর্যের পঙ্গতে। সকালে ঘুম ভেঙে নিজেকে এরিসের মাস্টার বেডরুমে আবিষ্কার করল ঈশানী। পরনে তার হাঁটুসম কালো সিল্ক শার্ট, যেটা কাল রাতে এরিসের পরনে ছিল। শার্ট অদল বদল হওয়ার বেসামাল। বেগুড়িয়ে মুহূর্তগুলো মানুষপটে বেসে উঠতে উষ্ণতায় রক্তাভ হয়ে ওঠে রমণীর পেলুক মুখশ্রী। মাফিয়া বসের প্রতিটি বন্য স্পর্শ সর্বাঙ্গ ছাপিয়ে শিহরণ তুলেছিল স্নায়ুতন্ত্রে। ফর্সা ত্বক জুড়ে অসংখ্য আদরে যাতনার ছাপ, যেন সিলমোহর বসিয়েছে কেউ। সহসা ঠোঁট কামড়ে লাজুক হাসে ঈশানী। শিহরিত ভাবনাগুলো পাশে হটিয়ে সম্মুখে চোখ তুলতে বড় সড়ো ছটকা খায় মেয়েটা। ওর মুখ বরাবর ডিবানের ওপর গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস, হাতে মুঠোফোন, অনাবৃত শরীর, নির্ঘুম পরিশ্রান্ত দুচোখ, পরনে ছিলে ছাড়া ট্রাউজার নেমে আছে নাভির অগ্রভাগে।
নিজের এলোমেলো চুলগুলোতে আঙুল বুলিয়ে পিটে ছিল সে। ঘুম কেমন হলো? আরেকটাতে জমে গেল ঈশানী, মুখ কাছামুছু করে বলল, সেটা তো তুমিই ভালো বলতে পারবে। আমি একটু ঘুমাতে পারিনি। এরিসের কথার পাছে কপাল গোছালো মির্জা, শুধল। কেন ঘুমাতে পারোনি? ছোট উল্টোটা মাফিয়া বস বলল, জানি না, তুমি ঘুমিয়ে গেলে আমি দেখতে লাগলাম, তারপর? তারপর আর ঘুমাতে ইচ্ছে করলো না। এরিসের কথা আর ভাবার্থ উপলব্ধি করতে পেরে মৃদু হাসি রেখা প্রস্ফুটিত হয় রমণীর ঠোঁটের টাকায়। ফের ভেসে আসে রাজবাড়ি কণ্ঠস্বর। নিজের উরুর দিকে ইশারা করে ডাকলো ওকে মাফিয়া বস। ঈশানী কেন না, উল্টো প্রশ্ন ছিল এরিসকে। আচ্ছা, তোমার জন্মদিন কবে? এক নিমিষে চেহারার রং পাল্টে গেল এরিসের। সাবলীল অভিব্যক্তিটুকু উবে গিয়ে জড়ো হলো কঠোরতা, দণ্ডিত হলো রুষ্ট আওয়াজ। আমার কোনো জন্মদিন নেই। জন্মদিন ছাড়া মানুষ হয় নাকি? আশ্চর্য। এরিসকে অপ্রস্তুত দেখালো তাড়াহুড়োয়। ডিভান হাতে টি শার্ট চড়ালো শরীরে, চুলগুলো প্র্যাশ করতে করতে বলল, আমার অতীত ঘাটতে যেও না, রহস্যে ডুবে যাবে। কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হয় সে। পেছন থেকে ঈশানী বলে, তুমি বলবে কি না? বিনা প্রত্যুত্তরে কক্ষ ত্যাগ করে এরিস। ভেসে আসে মৃদু গম্ভীর আওয়াজ। কোনো এক অভিশপ্ত রাতে। কক্সবাজার বাংলাদেশ পর্যন্ত গোথলি নিভে আসা সূর্যের মোলায়েম আলোটুকু ছিটকে পড়েছে শান্ত নিরিবিলি সমুদ্র তটে। আলোক রশ্মির সংস্পর্শে ঝলমল করছে সমুদ্রের স্বচ্ছ নোনা জল। অদূরে দিগন্ত ছড়িয়ে ঝাঁক বেঁধে গন্তব্যে ফিরছে পরিশ্রান্ত পানকৌড়ির দল। ইনানি আজ মানব শূন্য। সচরাচর এমনটা দেখা যায় না কখনোই। দিন রাত 24 ঘন্টায় লোকে সরগরম হয়ে থাকে এই স্থান, অথচ আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র বিরাজমান। সাগরের কোল ঘেঁষে নির্জন বেলাভূমির বুকে মাথা উঁচিয়ে দণ্ডায়মান এক আধুনিক ক্যাফে। খুব বেশি বড় নয়, ছিমছাম, অথচ পুরো ডেকোরেশন জুড়ে দৃশ্যমান অন্তহীন বিলাসিতার ছাপ। পুরো থিম জুড়ে রয়েছে বড়সড় একটা শঙ্খ শামুকের অবয়ব। বাহ্যিক প্রতিটি আসবাবে রয়েছে অপ্রার্থিব সমুদ্রের ছোঁয়া। ভেতরটাও সাজানো হয়েছে একই সেচে। বড় বড় মুক্ত ঝিনুক, সাগর কোলে সূর্যাস্ত, উত্তাল তরঙ্গ ছাঁচ, এসবের প্রজেক্ট চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে অভ্যন্তরের দেয়ালগুলো। একপাশে রয়েছে ট্রান্সপারেন্ট কাচের দেয়াল, যার 3D ভিশন জুড়ে সর্বক্ষণ প্রবাহিত হয় সমুদ্রগত নির্বিচ্ছিন্ন ঢেউয়ের প্রতিচ্ছবি। সঙ্গে সার্বিক গর্জন তো রয়েছেই, যেন বিশাল জলরাশির মধ্য থেকে আজলা ভরে এক টুকরো সমুদ্র তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে জাঙায়। কিছুটা এগিয়ে নুড়ি পাথরে বেষ্টিত গেটের সম্মুখে ছোট্ট একটা নেম প্লেটে জলজল করছে তার ছোট্ট নাম, কর্নিয়া ক্যাফে। ক্যাফের ক্যাশ কাউন্টার বসে আছে ঈশানী। কাছে স্বচ্ছ দেয়াল ভেদ করে বিরস দৃষ্টিযুগল নীল ও অন্তরিক্ষ নিবদ্ধ তার। অদূরে যেখানে আকাশকে মাটিতে মিশেছে, ওদিকের ক্যাফের দৃশ্য পুরোই আশ্চর্যজনক। 5 জন লোক মিলেমিশে এদিক সেদিক ছোটাছুটি করছে সর্বক্ষণ। কেউ কফি বানাচ্ছে, কেউ সার্ভ করছে, আবার কেউ পান করছে। ঘুরে ফিরে একই কাজ। আর এদিকে টাকা গুনতে গুনতে হয়রান ঈশানী, বিরক্ত পাচ্ছে। মূলত এরা হলো এরিস ইউবানের প্রেরণকৃত গার্ডস, যাদের কাজ হলো সর্বক্ষণ ঈশানীকে পাহারা দেওয়া। অরণ্য দ্বীপে ক্যাফের আবদার করেছিল ঈশানী, যে সেখানে যেহেতু কোনো মানুষের অস্তিত্ব নেই, তাই ইনানিতে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু ঈশানী যে নিজ হাতে ক্যাফেটা পরিচালনা করতে চাইবে, সেটা কোথায় প্রত্যাশা করেনি মাফিয়া বস। প্রথমে এক বাক্যে না করে দিল, পরবর্তীতে মিটার কাকুতি মিনতি জের ধরে খানিক নরম হয়েছে সে। কড়া আদেশে ভাটি পড়েছে, চলেছে হিমালয়। অবশেষে শর্ত সাপেক্ষে বন্দরে আসার অনুমতি পেয়েছে ঈশানী। যেহেতু এরিসের নির্দিষ্ট কোনো স্থান নেই, ওর গন্তব্য পুরো দুনিয়া জুড়ে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈশানীকে ব্ল্যাক হোলে রেখে যাবে সে, এবং ক্যাফেতে অবস্থানকালীন পুরোটা সময় জুড়ে থাকবে গার্ডসের কড়া নিরাপত্তা। ঈশানী রাজি হয়েছে বটে, কিন্তু এটা কল্পনা করেনি যে ও ক্যাফেতে বসলে পুরো ইনানি খালি করে দিবে এরিস। এটা আবার কেমন কথা? কাস্টমার না থাকলে ক্যাফে চলবে কি করে? মাফিয়া বসের এত সব কারসাজিতে সকাল থেকে ভীষণ হতাশ ছিল এসব। মুখ কালো করে সাগর দেখছিল চুপচাপ। এই ঘটনার প্রেক্ষিতে গার্ডসরা শুরু করেছে আবার নতুন নাটক। তারা নিজেরা কাস্টমার সেজে হুলস্থুল বাঁধিয়েছে ক্যাফে জুড়ে। তাদের কার্যক্রম, এমনকি খাওয়ার ধরন, সবকিছু যান্ত্রিক, রোবটের মতন বিনা বাক্যে একই কাজের পুনরাবৃত্তি করছে সে সকাল থেকে, যেন ব্যাটারির সাহায্যে কেউ চালনা করছে তাদের। এবং যতক্ষণ সেই ব্যক্তি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ না করবে, ততক্ষণ এভাবে চলতে থাকবে অহর্নিশ।
চারিপাশে এসব অদ্ভুত দৃশ্য চুপচাপ অবলোকন করে যাওয়া ছাড়া আর কিছুটি করার নেই ঈশানীর, কারণ সে ভালো করে জানে এসব কিছুই তার মাফিয়া বরের কাজ। কিন্তু সবকিছুর তো একটা সীমা থাকা প্রয়োজন। দুপুর ঘুরে বিকেল হতে চললো, আর কত বসে বসে টাকা গুনবে সে। অগত্যা চোখ ঘুরিয়ে ডাকলো কর্টগুলোকে। মেশিন ম্যানেরা, এবার দয়া করে একটু থামুন। আপনাদের কাণ্ডের রীতিমতো মাথা ঘুরছে আমার। আপনাদেরও তো বিরক্ত লাগছে নাকি? উফ। ওপাশ থেকে কফি খেতে খেতে যান্ত্রিক স্বরে প্রত্যুত্তর করলো একজন। নো ম্যাম, ইউ আর পারফেক্টলি ফাইন। কচু। চোখ মুখ কুচকে মৃদু স্বরে বিড়বিড়ালো ঈশানী। পরমূর্তি কিছু একটা ভেবে পড়ল। আপনাদের কারো কাছে ফোন হবে? ফের ভেসে এলো একই ভঙ্গিমার প্রত্যুত্তর। নো ম্যাম, আপনার হাতে সব ধরনের ডিভাইস দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। কে দিয়েছে নিষেধাজ্ঞা? এরিস বস। কপাল গোছালো ঈশানী। প্রচন্ড রাগের তাড়নায় গজ গজ করতে করতে কঠোর কলে পড়ল। মাথা দরকার পড়লে তার কাছে থেকে অনুমতি আনুন। আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। ইয়েস ম্যাম। নারী তৎক্ষণাৎ সায় জানালো লোকটা। সূর্য যখন ধীরস্থির নিপতিত হয়ে সমুদ্রের জলে গা ভেজালো, ঠিক তখনই ইনানিতে পা রাখলো নিচ। মূলত ঈশানী কল দিয়ে আসতে বলেছে ওকে। এতদিন বাদে ঈশানীর হদিস পেয়ে নিজুম তো আর না করতে পারেনি, ছুটে এসেছে প্রিয় বান্ধবীর চাকে। নিজুম আসার পড়াতেই দুজন মিলে পায়ে পা এগিয়ে গেল সমুদ্রের তটের অভিমুখে। সাগরের বিমুগ্ধ গর্জনে মুখরিত চারিপাশ, তার সঙ্গে জুড়েছে শঙ্খচিলের অনিমেষ কলতান। জলরাশির খুব কাছে গিয়ে স্তব্ধ হয়ে গেল পদযুগল। নরম সিক্ত বালুচরের উপর গিয়ে পদ্মাসন হয়ে বসলো ওড়েতেজন। সমগ্র আকাশ জুড়ে চলছে তখন বেলা ফুরোবার আয়োজন। বিষাদ মাখা নয়ন মেলে সেসব এক দৃষ্টি অবলোকন করছে নিঝুম। আর ঈশানী দেখছি নিঝুমকে। নিভে আসা সূর্যের রক্তিম আভায় ভীষণ মায়াবী দেখাচ্ছে মির্জাকে। গদিলির শেষ প্রহরের হলদেছে আলো চুয়ে চুয়ে পড়ছে তার স্নিগ্ধতা, অথচ মুখের কোথাও চঞ্চলতা লেশ মাত্র নেই। আছে কেবল চাপা আর্তনাদ। অদৃশ্য অদ্ভুত এক বিষণ্ণতায় ছেয়ে গেছে মেয়েটার সমগ্র মুখশ্রী। ঈশানীর সন্দেহ হয় এতটা চুপচাপ বেখেয়ালি কখনো দেখেনি ও নিঝুমকে। উদ্বিগ্নতায় প্রকুঞ্চিত হয়ে আসে তার। তাৎক্ষণিক শান্ত গলায় শুধ হয়, কি হয়েছে তোর নিঝুম? দৃষ্টি সরিয়ে ঘাড় বাঁকা নিঝুম আনমনে জবাব দেয়, কই কিছু না তো। কিছু তো অবশ্যই হয়েছে, মুখে না বললেও তোর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষ কবে রাতে ঘুমিয়েছিলি বলতো? প্রিয় বান্ধবী থেকে আপন সত্তা লুকিয়ে রাখা দেয় বরাবরই সে বুঝে যায় কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে আড়ালে। ঈশানীর চোখ এড়ায়নি কোনো কিছু। ফের বিরক্ত হয়ে শুধু হয়, এভাবে দীর্ঘশ্বাস ছাড়ছিস যে? কিসের এত দুঃখ তোর? এতক্ষণে মুখ খুলে নিঝুম শান্ত স্বরে জানালো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিশু। এক ছেলতে নরম হাসিতে ছত্রিসারিত হয় ঈশানের। মেয়েটা উৎসুক কঞ্চে বলে, এটা তো খুশির খবর, আমার তো শুনেই আনন্দ লাগছে। তাহলে তুই এমন প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কোন দুঃখে? প্যাঁচা শব্দটা ধ্বনি হতে তেলে বেগুনে জ্বলে উঠল নিঝুম। দাঁত কট মুচিয়ে বলল, খবরদার ওই হাড় বজ্জাতের নাম ভুলেও আমার সামনে মুখে নিবি না তুই। প্যাঁচা যে হাড় বজ্জাত কে বলেছে তোকে? প্যাঁচাও এক ধরনের পাখি। পাখি না ছাই, না আছে রূপ আর না সুর, ওটা হলো পাখি নামের কলঙ্ক, বুঝেছিস? কি হয়েছে বলতো তোর? এত রেগে আছিস কার ওপর? অনেক নিঃশব্দ। নিঝুম জবাব দেয় না। কিভাবে যে কথাটা খুলে বলবে ঠিক বুঝে উঠতে পারে না ঈশানী। ওকে ধাতস্থ করে বলে, তুই যদি কোনো কারণে বিয়েটা করতে না চাস তাহলে বাড়িতে সরাসরি বল। নিঝুম হাঁপিয়ে উঠে পরপর কয়েক দফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেটা সম্ভব নয় রে ইস্যু। আমি আত্মিক টানে বাধা পড়েছি। সম্পর্কের বহুগুণ উপরে এই আত্মিক টান। তার চেয়েও বড় কথা, যার জন্য এত কষ্ট পাচ্ছি সেই মানুষটা তো এই শব্দহীন অনুভূতির মানেই বোঝে না, জানে না সে ভালোবাসতে। তুই ঠিক কার কথা বলছিস? মানে ঈশানীর কণ্ঠে উপচে পড়া কৌতূহল দ্বিধা করলো না নিঝুম। সরাসরি বলা, তুষারের কথা। তুষার জাওয়াদ? ছোট্ট করে সম্মতি জানালো নিঝুম। তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়ে উঠল ঈশানীর অক্ষি যুগল। এক মুহূর্তের জন্য নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না রমণী। প্রিয় বান্ধবীর অস্তিত্বের সুরক্ষা তৎক্ষণাৎ ঘটল ক্রোধের বহিঃপ্রকাশ। দুনিয়ায় আর মানুষ পেলি না? তুষারকে কতটুকু চিনিস তুই? চিনি তো, তুষার অরণ্যর অ্যাসিস্ট্যান্ট।
কিরমিরালো ঈশানী সরাসরি কিছু বলতে গিয়েও বলল না। পেছনে কার্টস দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো। তুষারকে তোর কোন দিক দিয়ে অরণ্যর অ্যাসিস্ট্যান্ট মনে হয় ফাজিল? তুই কি আদৌ জানিস অরণ্যকে?